এখনকার দিনে বাচ্চা থেকে বুড়ো সবাই সমানভাবে ব্যস্ত, যে কারণে এক দুদিনের অবসর সময় বার করতে অনেকেরই নাজেহাল অবস্থা হয়। কিন্তু মনের স্বাস্থ্যটাও তো ঠিক রাখতে হবে, যে কারণে মাঝে মাঝে একটু বেরিয়ে পড়াও দরকার। কলকাতার ধারে কাছে এমন অনেক জায়গায় আছে যেটা একদিনের মধ্যেই ঘুরে চলে আসা যায়। তো সেরকমই একটা জায়গা নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিও মায়াপুরের ইস্কনের মন্দির নিয়ে। তবে মায়াপুর বলতে শুধু ইস্কনের মন্দিরটাই চোখের সামনে হয়তো ভেসে ওঠে, কিন্তু আমি মনে করি ইস্কন মন্দিরটাই শুধু নয়, এই যাত্রাপথে যেমন ট্রেন ভ্রমণ, নদীপথে নৌকা ভ্রমণ এবং অবশ্যই ইস্কনের মন্দিরটা তো আছেই। তো এই সব কিছু নিয়েই টোটাল ভ্রমণটা। আমরা এখন 12063 আপ বালুরঘাট এক্সপ্রেসে করে যাব। এটা সোম থেকে শুক্রবার সকাল 7:50 ছাড়ে। তো চলুন দেখে নিই বসার সিটটা আগে ঠিকঠাক পড়েছে কি না। লোকাল ট্রেনে করে যাওয়া যেত, কিন্তু তাতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় বেশি লেগে যেত, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। যেহেতু একদিনের মধ্যে গিয়ে একদিনেই ফেরা, সেহেতু যাওয়ার সময় জার্নিটাকে একটু কমফোর্টেবল রাখতে চেয়েছি। যদিও ফেরার সময় আর রিজার্ভেশন করা হয়নি, লোকাল ট্রেনে করেই ফিরবো, কিন্তু সারাদিন ঘোরাঘুরির পর ভালোই কষ্ট হবে। এটা তো S7, এর পরেরটায় অর্থাৎ S6-এ আমাদের সিট পড়েছে, সিট নাম্বার 63, 64। এই যে এইটা হলো S6। এখন চলুন সিটটা কীরকম দেখে নেওয়া যায়। বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে এগুলো সব স্লিপার কোচ। তো মোস্ট প্রবাবলি সাইডগুলোকেই ওরা সিটিং রিজার্ভেশন হিসেবে দেবে, আর ভেতরেরগুলো অর্থাৎ ভেতরে যেটা 3টে করে থাকে ওইগুলোকেই স্লিপার হিসেবে রিজার্ভেশন করবে। চলুন দেখে নিই। হ্যাঁ, ঠিক তাই। এই যে 63 আর এই পাশেরটা হলো 64। আমরা গুছিয়ে বসে গেছি, এখন শুধু ট্রেন ছাড়ার অপেক্ষা। এসি হোক বা নন এসি, এই সাইড লোয়ার বার্থটা আমার কাছে দৃশ্য উপভোগ করার জন্য সব সময় আকর্ষণীয়। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, অর্থাৎ 7:50-এ আমরা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। তো এরপর ট্রেন যাত্রার পুরো সময়টা উপভোগ করব। এইভাবে চলন্ত ট্রেনের জানলায় মাথা ঠেকিয়ে বাইরের দৃশ্য উপভোগ করার আনন্দ ছোটোবেলা ঠিক যতটা ছিল এখনও প্রায় ততটাই আছে। তবে হ্যাঁ, চোখটাকে বাঁচিয়ে, কারণ এই ব্যাপারে আমার ভালো কি বলবো দুরভিজ্ঞতা আছে। কারণ অনেক সময় বাইরের জিনিস চোখে পড়ে পুরো ঘোরার আনন্দটাই মাটি করে দেয়। ট্রেন একদম ঠিক রাইট টাইমে আছে। আমরা এখন কালনা স্টেশন ক্রস করছি, অর্থাৎ অম্বিকা কালনা। বাংলার অসংখ্য নদী নালা পার হয়ে চলেছি। তো সম্ভবত এই নদীটাও গিয়ে গঙ্গায় মিশছে, এটার নাম ঠিক জানা নেই, ম্যাপে দেখতে হবে, কারণ সামনেই গঙ্গা। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, আর একটা স্টেশন বাদ দিয়েই নবদ্বীপ। এখন শুধু সময়ের অপেক্ষা, নবদ্বীপে নামবো এবং ওখান থেকে খুব তাড়াতাড়ি অটো ধরে বেরিয়ে পড়বো। আমরা নবদ্বীপ ধাম ঢুকে গেছি। 9:37-এ কারেক্ট টাইম ছিল, তো এখন বাজে 9:44। যাই হোক, 5-10 মিনিটের লেট, সেটা মেনে নেওয়া যায়। প্রথমেই আমরা নেমে খেয়া পার হয়ে অর্থাৎ গঙ্গা পার হয়ে আমরা মায়াপুর চলে যাব। তো মায়াপুর থেকে ফেরার পথে নবদ্বীপ ঘুরে তারপর আমরা বাড়ির পথ ধরব। স্টেশন থেকে খেয়াঘাট অর্থাৎ হুলোর ঘাট প্রায় 3-4 কিলোমিটার দূরে, অর্থাৎ হেঁটে যাওয়া তো সম্ভব নয়, তো এটা অটো বা টোটো ধরে যেতে হবে। তো স্টেশনের বাইরেই সেই টোটোটা পেয়ে যাব। আমাদের নামিয়ে দিয়ে বালুরঘাট এক্সপ্রেস নবদ্বীপ ধাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো টাইম মোটামুটি কারেক্টই আছে। যাই হোক, চলুন আমরা এখন ওভারব্রিজ পার হই, কারণ তাড়াতাড়ি না গেলে টোটো পাওয়ার সমস্যা হতে পারে। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে ওভারব্রিজে ওঠার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। তো
এটা খুবই প্রশংসনীয়। আমরা ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ডান দিকে আপনার ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, চাইলে এখান থেকে ঠান্ডা জল কালেক্ট করে নিতে পারেন। আমরা খেয়ে দেখেছি জলটা যথেষ্টই ভালো। ছবি তুলতে গিয়ে আর ওভারব্রিজ পার হতে গিয়ে পাক্কা 10 মিনিট চলে গেল। তো এখানে বাজে হলো কিনা 9:52, এই তো 53 হয়ে গেল। চলুন তাড়াতাড়ি বেরোনো যাক, কারণ যথেষ্ট লোক বেরিয়ে গেছে। আশা করি টোটো হয়তো পেয়ে যাব, এখন দেখা যাক। বেরিয়েই ডান দিকে টিকিট কাউন্টার, আর সামনেই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন ওটার ওপারই অটোগুলো দাঁড়ায় বা টোটোগুলো দাঁড়ায়। চলুন এগিয়ে গিয়ে জিজ্ঞেস করি কে যাবে। এটা কি ফেরিঘাট যাবে দাদা? এটা মনে হচ্ছে রিজার্ভ হয়ে গেছে, এবার অন্য কাউকে জিজ্ঞেস করে দেখি। ওই যে দূরে টিকিট কাউন্টারটা দেখে নিলেন, ফালতু ওখানে দাঁড়িয়ে দরদাম না করে রাস্তা পার হয়ে সোজা এখানে চলে আসুন। এখানেই টোটো, অটো এবং রিক্সা স্ট্যান্ড। আমরা এখন নবদ্বীপের অলিগলি পার হয়ে জেটিঘাট বা হুলোর ঘাটের দিকে এগিয়ে চলেছি। এখানে সব ধোঁয়ারনো অটো নয়, দূষণহীন ব্যাটারির টোটো চলছে, এটা খুবই স্বস্তিদায়ক। আমরা এখন ফেরিঘাট পৌঁছে গেছি, ওই দিকটা ফেরিঘাট। চারপাশটা একটু দেখিয়ে দিই, বুঝতে সুবিধে হবে। তো তাড়াতাড়ি করে গিয়ে আমরা এখন ফেরি ধরার চেষ্টা করব। টাইমটা অনেকটাই হয়ে গেছে, কারণ মায়াপুর দেখে ফিরে এসে নবদ্বীপ আর দেখা হবে না মনে হচ্ছে যা। মায়াপুর যাওয়ার জন্য ভেসেলের টিকিট কাটা হয়ে গেছে, মাথাপিছু 10 টাকা করে। নৌকায় যদি যেতে চান তাহলে মাথাপিছু 5 টাকা করে। দেরি হয়ে গেল। যা পরের ভেসেল আধ ঘন্টা বাদে কেটেছি তো এতে যাবো বলে। এই টিকিটে তো আর নৌকায় যেতে দেবে না, কিচ্ছু করার নেই। তবে সময়টা ভালোই কাটবে, জায়গাটা খুব সুন্দর। ভেসেলে তো কোনো টু হুইলার বা সাইকেল উঠেছে বলে দেখলাম না। আমার মনে হয় নৌকা করেই ওগুলো পারাপার হয়। যাবে এবার আধ ঘন্টা পরে। হ্যাঁ, ওখানে ভর্তি হলে তবে তো আসবে। ভর্তি ঠিক নয়, কারণ এতটা যাবে আসবে সময় লাগবে, কারণ ও নির্দিষ্ট টাইম মেনেই চলবে। দেখতে দেখতে 10 মিনিট হয়ে গেছে, ভেসেলটা অনেক দূর চলে গেছে। ইস্কনের মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে। চলুন ক্যামেরাটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি আরেকটু। তাড়াহুড়ো করে উঠে ধারের দিকে একটা সিট পেয়ে গেছি, যা খুব সুন্দর দেখতে দেখতে যেতে পারবো। এই ভিড়টা কোনো ট্যুরিস্ট বা অন্য কিছু নয়, এটা নিত্যযাত্রীদের ভিড়। তো যাই হোক, অলরেডি 40 মিনিট লেট হয়ে গেছে। বুঝতেই পারছি ফেরার সময় আর নবদ্বীপ দেখা হবে না। আর স্টেশনে তো প্রচুর লেট করে ফেলেছি, যেটা করা উচিত হয়নি। ভেসেল নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে, তবে ওপাশটা খুব মেঘ করেছে। আর ওই যে দূরে নৌকাটা আমাদের আগে বেরিয়ে গেছে দেখা যাচ্ছে, তবে ওটা অন্য ঘাটে যাচ্ছে। সামনের দৃশ্য অসম্ভব সুন্দর, বিশেষ করে আমাদের মতো যারা কলকাতা ঘিঞ্জি পরিবেশে থাকে
তো ক্যামেরা যত সম্ভব তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। শহরে থাকা শিশুগুলো তো আর এরকম সুন্দর পরিবেশ বা দৃশ্য পায় না, তাই খুদে মনের আহ্লাদ চিৎকার করে বহিঃপ্রকাশ করছে। আমরাও এখন শিশুর মতো হয়ে গেছি, দৃশ্য উপভোগ করছি। এই যে ওটা হলো জলঙ্গি নদী, ওইখানে দুটো ঘাট। তার মানে এখানে দুটো ভেসেল যাতায়াত করছে। ওই যে ভেসেলটা মায়াপুর হুলোর ঘাট থেকে ফিরে আসছে, যাচ্ছে নবদ্বীপ ঘাটের দিকে, আর আমরা নবদ্বীপ ঘাট থেকে এখন হুলোর ঘাটের দিকে যাচ্ছি। আর আমাদের বাঁ পাশেরটা হলো ভাগীরথী নদী, আর ডান পাশে ভাগীরথীর উপনদী জলঙ্গি। জলঙ্গি নদীর খাঁড়ির মধ্যে একটুখানি ঢুকেই হুলোর ঘাট, যেটা আমাদের ডেস্টিনেশন। এই যে আমরা হুলোর ঘাট পৌঁছে গেছি, ওই যে সামনেই দেখা যাচ্ছে হুলোর ঘাট। এখন যত তাড়াতাড়ি সম্ভব নেমে একটা টোটো ধরে মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখা যাক এখন কতক্ষণে নামতে পারি। নেমেই বাঁ দিক দিয়ে বেরোনার সেতু, আর ডান দিক দিয়ে মেন মানে লঞ্চে উঠবে যারা বা আসবে যারা, তাদের জন্য রয়েছে। ওই যে দেখুন ওদেরকে আটকে রেখে দিয়েছে। আর এই যে বাঁ পাশের এই যে অস্থায়ীটা মানে বাঁশের তৈরি সেতু দিয়ে, এইটা দিয়ে আমাদের নামতে হবে। এখন চলুন নামি। আর এই যে ওনাদের আটকে রেখে দিয়েছে, এখন যতক্ষণ এ পাশের লোক খালি হবে না হবে আর কি, ততক্ষণ পর্যন্ত ওরা আটকে থাকবে, তারপরে ওদেরকে ছাড়া হবে। হুলোর ঘাট থেকে বেরিয়ে এগিয়ে আসলেই দুপাশে পরপর হোটেলগুলো দেখতে পাওয়া যায়। এখানের হোটেলগুলো দু একদিন থাকতে চাইলে ট্রাই করে দেখতে পারেন। লঞ্চ ঘাট থেকে এসে এই রাস্তা ধরে 5-7 মিনিট এগোলেই অটো বা টোটো স্ট্যান্ড। এই যে সেই স্ট্যান্ড, আমরা তাড়াহুড়ো করে একটা টোটোতে উঠে পড়েছি। তো মাথাপিছু ভাড়া 10 টাকা, কিন্তু 20 টাকা করে নিচ্ছে। কিন্তু আমাদের এখন খোঁজার বেশি সময় নেই। অবশেষে মায়াপুর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। তো মায়াপুর মন্দিরের উল্টো দিকে দেখুন পরপর অনেক হোটেল এখানে রয়েছে। আমি যেটা বলছিলাম, এখানে থাকাটা অপেক্ষাকৃত বেটার। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক, খুব তাড়াতাড়ি দর্শন সেরে দেখা যাক আজকে নবদ্বীপটা দেখা যায় কিনা। মনে হয় না হবে বলে, তবুও চেষ্টা করে দেখব। গেট দিয়ে ঢোকার আগে আসুন আমরা পুরো ভ্রমণের রূপরেখাটা ম্যাপের মাধ্যমে একবার দেখে নিই। এই যে এটা হাওড়া কাটোয়া লাইনের নবদ্বীপধাম স্টেশন। এখান থেকে সোজা শহরটাকে পুরো পার করে এসে পৌঁছন নবদ্বীপ খেয়াঘাটে। সেখান থেকে ভেসেলে করে এসে পৌঁছন এই মায়াপুর বা হুলোর ঘাট খেয়াঘাটে। সেখান থেকে একটু হেঁটে গিয়ে আপনারা গিয়ে পৌঁছন যেখানে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে। এখান থেকে এবারে টোটো নিয়ে সোজা মন্দিরের গেটের সামনে গিয়ে নামুন। যেতে যেতে মধ্যিখানে গৌড়ীয় মঠ দেখতে পাবেন, সেখানেও আপনারা দেখতে পারেন। তবে যদি একদিনের ট্যুর হয় তাহলে সময় নষ্ট করবেন না, সোজা আগে মায়াপুরের মেন চন্দ্রোদয় মন্দির ঘুরে তারপরে এখানে আসুন। আর যদি একদিন দুটি স্টে করার ব্যাপার থাকে তাহলে ব্যাপারটা আলাদা। এই গৌড়ীয় মঠ থেকে
খানিকটা সামনে এগোলেই মায়াপুরের ইস্কনের মেন চন্দ্রোদয় মন্দির। তো প্রথমে আমরা সেই চন্দ্রোদয় মন্দিরটাকেই দেখে নেব। তো চন্দ্রোদয় মন্দিরের এটাই হলো মেন গেট। এই মেন গেট দিয়ে ঢুকেই সামনেই এনকোয়ারি বুথ এবং ওখানেই আপনার ভোগের জন্য টিকিট কাউন্টার। তথ্য কেন্দ্র বা টিকিট কাউন্টারের ঠিক পেছনেই হলো প্রভুপাদ মন্দির, সামনেই দেখতে পেয়ে যাবেন। তো এই প্রভুপাদ মন্দির কখন খোলা থাকে সে বিষয়ে ডিটেলস আমি পরে দিয়ে দিচ্ছি, আর এছাড়াও ডেসক্রিপশন বক্সের মধ্যেও দেওয়া থাকবে। আমরা প্রথমেই যেটা দেখে নেব সেটা হলো এখানকার বাথরুমটা, কারণ এটা খুব আবশ্যক জিনিস। গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকের কর্নারে, গেট দিয়ে ঢুকেই বাঁদিকে প্রভুপাদ ভজন কুটির। এই ভজন কুটির আর চন্দ্রোদয় মন্দিরের মধ্যিখানে রাস্তাটা দিয়ে এগিয়ে যেতে হবে। গিয়ে প্রথমেই আমরা দেখতে পাবো চক্রভবন, আর এই চক্রভবনের মোটামুটি সামনের দিকেই বর্তমান যেখানে রাধাকৃষ্ণের মেন যে মন্দিরটা, যেখানে রাধাকৃষ্ণের পুজো হয়, সেই মন্দিরটা দেখতে পাবো। যাই হোক, অনেক ম্যাপ দেখা হলো, এবার চলুন গেট দিয়ে ঢুকে পড়ি। ওই দেখুন গেটের সোজাসুজি দেখা যাচ্ছে টিকিট কাউন্টার বা তথ্য কেন্দ্র। আর গেট দিয়ে ঢুকেই ডান দিকে এটা হলো শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই ভোগের কাউন্টারগুলোতে এক একটাতে এক এক ধরনের ভোগের জন্য টিকিট পাওয়া যায় এবং সেগুলো প্রতিটা আলাদা আলাদা বিল্ডিং বা ভবনে খাওয়ানো হয়। আমি ভিডিওটা ছোট করার জন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আপনারা পারলে একটু পজ করে দেখে নেবেন। এখানে চন্দ্রোদয় মন্দিরে দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া আছে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে এটা হলো শিলা প্রভুপাদের ভজন কুঠির। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা ধরে এখন এগিয়ে যাব, গিয়ে আমরা ডান দিকে ঘুরে যাব। ভজন কুটির থেকে সামনে গিয়ে ডান দিকে ঘুরে আমরা এখন চক্রভবনের চতুর্থ গেটের সামনে এসে পৌঁছেছি। তো এখানে মাঝে মাঝে এরকম নাম সংকীর্তন ও নাচ হয়ে থাকে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম এখানে নাচ চলছিল, কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেল, তাই রেকর্ডিং করা গেল না। ভজনকুটির থেকে এগিয়ে সেই যে ডান দিকে ঘুরে চক্রভবন শুরু হয়েছে, এখন বরাবর পুরোটা জুড়ে চলতে থাকবে। বাপরে বাপ, কি বিশাল লম্বা। এই যে বাঁদিক ধরে এখনো চক্রভবন চলছে, এটা ওই সামনের প্রভুপাদ উদ্যান অবধি রয়েছে। ওই দেখুন বাঁদিকে ওই জায়গাটা গিয়ে চক্রভবন শেষ হচ্ছে, আর ডান দিকে এই সুদৃশ্য উদ্যানটা হলো প্রভুপাদ উদ্যান। প্রভুপাদ উদ্যানের ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো পদ্মভবন। এই সমস্ত জায়গায় যাওয়ার পথ নির্দেশিকাটা প্রভুপাদ উদ্যানের কর্নারে দেখতে পাবেন। পদ্মভবনের ঠিক বাঁদিকেই এটাই হলো রাধাকৃষ্ণের মূল মন্দির। মন্দিরে ঢোকার নির্দেশাবলীটা ভালো করে দেখে নিন, কি কি নিয়ে ভেতরে ঢোকা যাবে না। যেসব জিনিস নিয়ে ঢোকা যাবে না সেগুলো ওই গোশালা স্টল সংলগ্ন কাউন্টারে জমা দিতে হবে। এই কাউন্টারটায় শুধুমাত্র জুতো জমা রাখা হয়। আর এটা মোবাইল জমা রাখার কাউন্টার। রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরের ঠিক পেছনটাতে। এই উদ্যানটা খুব খুব সুন্দর। তো এই যে রাস্তাটা আমরা এখন হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাই সোজা গেলে আমরা টয়লেটটা পড়বে। আমরা এখন সময় নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, এরপরেই আমরা ভোগের টাইম হয়ে যাচ্ছে, মানে ভোগ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমরা ওখানে চলে যাব। তো তার আগে জায়গাটা একটু ঘুরে নিই। ভোগ খেতে যাওয়ার টাইমও পেরিয়ে যাচ্ছে, এদিকে চন্দ্রোদয় মন্দিরও বন্ধ হয়ে যাবে। তো বাধ্য হয়ে রিস্ক নিয়েই খানিকটা আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখন আমরা চন্দ্রোদয় মন্দিরে ঢুকছি, দেখি এবার কত তাড়াতাড়ি বেরোতে পারি। তো এখানে আপনি নিজের মতো ঘুরে বেড়াতে পারবেন না, সামনে ওনাদের যে লোকেরা রয়েছে মানে ওনাদের যে গাইড রয়েছে, তো তারাই আপনাকে পথ দেখিয়ে গাইড করে নিয়ে যাবে, ওনাদের সঙ্গেই যেতে হবে আপনাকে। ওইটা হলো চক্রভবন। আর এই মূল মন্দির থেকে চক্রভবন যাওয়ার জন্য কি সুন্দর সেতু করা রয়েছে।
ওপর থেকে অসাধারণ দৃশ্য, দূরে গীতা ভবন, বংশী ভবন সব দেখা যাচ্ছে। ঢালান বেয়ে ওঠার পর আমরা এবারে মূল মন্দিরের ভেতরটায় প্রবেশ করছি। এখানে এইভাবে গ্রুপে গ্রুপে নিয়ে যাওয়া হয়। এই গ্রুপটা এখন যাচ্ছে, এই গ্রুপটা দেখা শেষ হয়ে গেলে পরের আবার গ্রুপ ঢুকতে দেওয়া হয়। মন্দিরটা কি অসাধারণ সুন্দরভাবে সাজানো হবে সেটা এই জায়গাটা দেখলে ধারণা করা যায়। আমি ক্যামেরায় ধরার চেষ্টা করছি। মায়াপুর ইস্কনের এই চন্দ্রোদয় মন্দির নির্মিত হওয়ার পর এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির। কিন্তু উপযুক্ত অর্থের অভাবে এর নির্মাণ কার্য ক্রমশ পিছিয়ে যাওয়ায় এর নির্মাণ খরচ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে। এই নির্মীয়মান মন্দিরের যতটুকু অংশ দেখছি তাতে এটা যে কতটা সুবিশাল সে সম্বন্ধে একটা ধারণা পাচ্ছি। तो यहाँ पर आप देख सकते हैं सारे ब्रह्मांड का इधर वेस्टर्न साइड में बनेगा थिएटर को। हम लोग जहाँ पर खड़े हैं इधर 3 सिंहासन देखिए। लेफ्ट साइड से फर्स्ट सिंहासन में गुरु परंपरा वैष्णव आचार्यगण को स्थापना की जाएंगे स्वामीगण। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व भगवान और राइट साइड में श्री श्री राधा माधव अष्टसखिया जी को स्थापना की जाएगी। राइट साइड में भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ठाकुर जी इधर आ जाएंगे और 2 साल के बाद 2024 का दिसंबर महीने का लास्ट में ओपनिंग शुरू होगा। 2025 का जनवरी महीने में ओपनिंग चलते रहेंगे। एकदम ऊपर से वहाँ से एक सैंडलियर रखता हुआ रहेगा। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे। 14 स्टेप 14 भुवन। श्रीमद् भागवतम में जो वर्णन है 14 भुवन। हम लोग अभी मिडिल में जिसको भूलोक कहा जाता है। हमारे ऊपर है 7 लोग, नीचे है 7 लोग। ऊपर का जो 7 ब्रह्मांड है भू भुव स जन तप महा सत्यलोक, उसके ऊपर है वैकुंठ लोक, सबसे ऊपर है गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे। हमारा नीचे है 7 लोग तल अतल भूतल सुतल महातल तलातल रसातल पाताल। और तीसरा वाला गम्य थिएटर के माध्यम से दिखाया जाएगा। ये मेन एंट्रेंस मेन गेट। लेफ्ट साइड से बनेगा एंट्री गेट और राइट साइड से बनेगा एग्जिट गेट। लेफ्ट साइड से बनेगा एंट्री गेट और राइट साइड से बनेगा एग्जिट गेट। यहाँ से 700 मीटर्स जलंगी नदी तक बहुत बड़े बड़े गार्डन और पार्क बनेगा। लेफ्ट साइड से 2 ब्रिज बनाए जाएंगे इस नदी के ऊपर से। तो लोग कृष्णनगर से आएंगे बहुत ही जल्दी पहुंच जाएंगे। सीढ़ी से कोई भी वक्त नीचे ना जाए, सीढ़ी से नीचे मत जाइए। राइट साइड में गंगा माता, बोलो जय गंगा माता की। श्री प्रभुपाद पुष्प समाधि मंदिर की। यहाँ से 700 मीटर्स जलंगी नदी तक बहुत ही बड़े बड़े गार्डन और पार्क बनेगा। यही है मेन गेट मेन इंटरनेट। लेफ्ट साइड से बनेगा एंट्री गेट और राइट साइड से बनेगा एग्जिट गेट। এখান থেকে দূরে প্রভুপাদ মন্দিরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, আমাদের সিঁড়ি দিয়ে নামতে বারণ করা হচ্ছে। সিঁড়ি দিয়ে না নেবে, যেভাবে আমরা এসেছি সেইভাবে আমরা ঠিক ফেরত যাব। ভোগের কাউন্টারগুলোতে দুপুর 1টা পর্যন্ত টিকিট পাওয়া যায়। তো আমরা খানিকটা ঘোরাঘুরির পর গীতা ভবনের টিকিট কেটে নিয়েছিলাম। আর বাচ্চাদের টিকিট আলাদা হয়, যেটা বড়দের তুলনায় কম পয়সা লাগে। এটা মায়াপুর ইস্কনের গিফট সেন্টার। তো এখানে কৃষ্ণ ভক্তদের জন্য এবং সাধারণ লোকেদের জন্য অনেক কিছু সুদৃশ্য জিনিসপত্র আছে। তো আপনারাও একটু দেখে নিতে পারেন। আপনাদের যদি ইচ্ছে করে তো এখান থেকেও কিছু জিনিস কালেকশন করে নিতে পারেন। এই জায়গাটা ঠিক পদ্মভবনের উল্টো দিকে, অর্থাৎ পদ্মভবন না বলে বলা ভালো, পদ্মভবনের পাশে যে রাধা গোবিন্দের এখনকার যে মেন মন্দির তার ঠিক উল্টো দিকে এটা। গীতা ভবনটা অনেকটাই পেছনের দিকে। তো অবশেষে আমরা খুঁজে খুঁজে এসে পৌঁছে গেছি। তো এখন দেখা যাক খাওয়ার বন্দোবস্ত কীরকম আছে। আর এখন বেজে গেছে প্রায় 1টা। গিফট সেন্টারের সামনেই তো আপনারা দেখলেন ঘড়িতে। দুপুর 1টার সময় প্রচণ্ড রোদ। তবে রোদ যতই যাই হোক খুব সুন্দর লাগছে। কারণ আর রোদ ছাড়া আমার তো কোনো জায়গায় কোনো সময় ভালো লাগে না। সে যতই রোদ হোক, রোদই আমার চাই। তো যাই হোক, এখানে একটা খেলার পার্ক দেখতে পাচ্ছি। চারিদিকটা খুব সুন্দর সাজানো, গাছপালায় ভর্তি। তো যে কারণের জন্যই আমরা এই একদিনের ট্যুরেতে এই মায়াপুর আসবো বলে ঠিক করেছিলাম। মায়াপুর ইস্কনের মন্দির দেখতে আসবো বলে ঠিক করেছিলাম। শুধু যে মন্দির নয়, চারিদিকের এনভায়রনমেন্ট, এই নদী পার হওয়া, সব কিছু মিলিয়ে টোটাল ট্যুরটা আমার কাছে সত্যিই আকর্ষণীয়। এর আগেও এসেছি, তবে অনেক দিন আগে। তো সে যাই হোক, এখন ওখানে গিয়ে দেখি লাইন কতটা পড়লো।
যে ভবন বা বিল্ডিংয়ের নামে ভোগের টিকিটগুলো কাটা হচ্ছে সেই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে খাওয়ানোর ব্যবস্থা থাকে। তো আমরা এখন এই গেটটা দিয়ে ঢুকবো, ঢুকে জিজ্ঞেস করি কোথায় খাওয়ানো হচ্ছে। সামনের দিক দিয়ে ঢুকতে গিয়ে আবার বেরিয়ে এলাম, কারণ এন্ট্রান্সটা ওদিক দিয়ে নয়। ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বললো এন্ট্রান্সটা পেছনের দিক দিয়ে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। বহু বছর আগে যখন ইস্কনে এসেছিলাম, গ্রুপের সঙ্গে এসেছিলাম, তো তখন কোনো ভোগের ব্যবস্থা ছিল কি না মনে পড়ছে না। তো যাই হোক, এই প্রথম এখানে এসে ভোগ খেতে যাওয়া। তো দেখা যাক ব্যবস্থা আমার কীরকম। সামনেই জুতো রাখার জায়গা রয়েছে। তো এই যে দরজাটা যেখান দিয়ে সবাইকে ঢোকানো হচ্ছে, আমরাও জুতো স্ট্যান্ডে জুতো ছেড়ে রেখে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। তবে লাইন অপেক্ষিত কমই আছে, দেখা যাক কত তাড়াতাড়ি হয়। লাইনে আধ ঘন্টার প্রতীক্ষার পর অবশেষে ঢুকতে পেরেছি। চারিদিকে খুব সুন্দর ব্যবস্থাপনা। যাই হোক, খিদেতে এখন পেট চুঁই করছে, এখন তাড়াতাড়ি খাবারটা পাতে পড়লে বাঁচি। এই দেখুন, বসার 5-7 মিনিটের মধ্যেই খাবার পরিবেশন শুরু হয়ে গেছে। গীতা ভবনের ভোগেতে রয়েছে বেগুনি, ভাত, ডাল, সবজি 2 রকমের আর রুটি। এখন বাজে 2:45। আমরা ভোগ খেয়ে প্রভুপাদ মন্দিরের সামনে চলে এসেছি। কিন্তু প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দির খুলতে এখনও 45 মিনিট বাকি, কারণ এটার টাইমিং হলো সকাল 7:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত, তারপরে আবার 3:30 থেকে রাত্রির 8:45 পর্যন্ত। তো যাই হোক, এখন অপেক্ষা করতে হবে। মন্দির সংলগ্ন উদ্যানটি সত্যিই অপূর্ব সুন্দর। এই মন্দিরে ঢোকারও একই নিয়মাবলী, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর এইটা হলো সেই কাউন্টার যেখানে যেসব জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না সেগুলো জমা রেখে দেওয়ার জন্য। মূল মন্দিরে ঢোকার মতো এখানেও একই ব্যাপার, আর আলাদা কিছু দেখানোর নেই। আর এটা হলো মোবাইলের ফেরত কাউন্টার, দেখতেই পাচ্ছেন। হঠাৎ করে ছেলেটার শরীর খারাপ লাগছে, তাই আমরা ফিরে যাওয়ার ডিসিশন নিয়েছি। এমনকি নবদ্বীপও আমরা আর কোনো কিছু ঘুরবো না, তাই এই মন্দিরটাও আর দেখা হলো না। সামনে এরকম কিছু স্টল রয়েছে, লাস্ট আমরা সেটাকে একটু ঘুরে দেখে নিলাম। অবশেষে ফেরার পালা। আমরা ফেরার সময় লোকাল ট্রেনে ফিরবো, তো সে কারণের জন্য আরও খানিকটা তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর বিশেষ করে ছেলেটার শরীর খারাপ লাগছে, ও আর থাকতে চাইছে না। তো যাই হোক, আমরা এখন ভেসেলে উঠবো বলে এখানে এখন জড়ো হয়েছি। দেখা যাক কতক্ষণে আসে। মায়াপুরকে বিদায় জানিয়ে আমরা ভেসেলে উঠে পড়েছি। নবদ্বীপও এবারে আর ঘোরা হলো না, জানি না আবার কবে আসা হবে। যাই হোক, আশায় রইলাম, দেখা যাক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।